গুড মর্নিং সবাইকে। আগের ভিডিওতে আমরা কমপ্লেক্স নাম্বার শুরু করেছিলাম, তো থিওরি পার্ট মোটামুটি পুরোটাই কমপ্লিট। একটুখানি একটা জিনিস ভুলে গিয়েছিলাম, সেটা একটু বলে নিয়ে আজকে আমি মেনলি এসএনদের বইতে যে কোশ্চেনগুলো আছে সেগুলো করার চেষ্টা করব। ঠিক আছে, তো শুরু করা যাক। তো দেখার আগে অবশ্যই আগের ভিডিওটা দেখবে, ওখানে থিওরিটা ম্যাক্সিমামটা ওখানে করিয়ে দিয়েছি আমি, আমাদের সিলেবাসে যতটা আছে। তো দেখো, তো মেনলি কোশ্চেন, আচ্ছা কোশ্চেন করার আগে আমি একটা কথা একটু বলে নিই। তো আমরা আগের দিন প্রথমে শুরু করেছিলাম যেটা দিয়ে, যে এক্স কিউব ইকুয়াল টু 1। ওকে, তো এখান থেকে আমরা এটা কিভাবে সলভ করেছিলাম না, এক্স কিউব মাইনাস 1 ইকুয়াল টু 0। তার মানে কি হচ্ছে, তার মানে এক্স মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। তো এটা সিম্পল আমাদের ফর্মুলা থেকে আসছে, তো এটা সিম্পল ব্যাপার। তো এখান থেকে এক্স এর মান কি পাচ্ছিলাম 1, আর একটা কি পাচ্ছিলাম এই যে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, এটা দ্বিঘাত সমীকরণ একটা। তো এটা শ্রীধর যে সূত্র দিয়ে সমাধান করে কি পাচ্ছিলাম না, -1 প্লাস √3i/2, কমা এটাকে ঠিক আছে যাই হোক, আর একটা -1 মাইনাস √3i/2। তো এই তিনটে বীজ পাচ্ছিলাম এর। ঠিক আছে, তো এই ওয়ানটা তো একটা বাস্তব সংখ্যা। ওকে, কিন্তু এই যে দুটো, এরাও একের, মানে হচ্ছে কি এরাও এই সমীকরণের বীজ। আচ্ছা, এদেরকে কি বলা হয় একের ঘনমূল। ঠিক আছে, এক্স কিউব ইকুয়াল টু 1, এখান থেকে এক্স এর যে ভ্যালুগুলো এখানে চলে একের ঘনমূল। তো এটা তো একটা বাস্তব ঘনমূল, কারণ এটা বাস্তব সংখ্যা। কিন্তু এই যে দুটো ঘনমূল আছে একের, ঠিক আছে, এরা দুটো তো বাস্তব সংখ্যা না, এদের কি বলে একের অবাস্তব ঘনমূল। ঠিক আছে, কি বলবো একের অবাস্তব ঘনমূল। তো এদেরকে নাম দেওয়া হয়। ঠিক আছে, তো তুমি এদের মধ্যে যে কোনো একটাকে আমি যদি ওমেগা নাম দিই, মানে আমি বললাম সাপোজ ওমেগা ইকুয়াল টু, সরি, ওমেগা ইকুয়াল টু -1 প্লাস i√3/2। ওকে, যখনই আমি ওমেগা ইকুয়াল টু এটা বলছি, আমি দেখো ওমেগার যদি স্কোয়ার করে ফেলি, স্কোয়ার করলে কি দাঁড়াচ্ছে বলতো, স্কোয়ার করলে নিচে হচ্ছে 2 এর স্কোয়ার 4, আর উপরে এটা a প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলায় ভাঙলে a স্কোয়ার মানে -1 এর স্কোয়ার 1 প্লাস 2ab, 2 ইন্টু -1 ইন্টু i√3 প্লাস বি স্কোয়ার মানে আই স্কোয়ার, আর √3 স্কোয়ার 3। তো যাই হোক, এটা কি হচ্ছে 1 মাইনাস 2i√3, এটা -3/4। ওকে, তো এটা কত হচ্ছে -1 মাইনাস 3 মানে -2, -2 মাইনাস 2i√3/4। আচ্ছা, উপর থেকে একটা যদি আমি কমন নিই, 2 যদি কমন নিই উপর থেকে, তাহলে কি দাঁড়াবে বলো তো, 2 কমন নিলে -1 মাইনাস i√3, আর সেই 2টা এই 4-এর সাথে কাটাকুটি করে নিচে 2 হয়ে যাবে। তো দেখো, তাহলে এইটাকে আমি যে ওমেগা ধরেছি, মানে এইটা সমান সমান আমি যদি ওমেগা ধরি, এইটা সমান সমান কি হচ্ছে ওমেগা স্কোয়ার। ভেরি ইন্টারেস্টিং, আমি যদি আবার এইটা সমান সমান ওমেগা ধরি, ওমেগা স্কোয়ার সমান সমান এইটা হয়ে যাবে। ঠিক আছে, তো এই দুটোর মধ্যে যেটাকে খুশি আমরা ওমেগা ধরতে পারি, অন্যটা কি হয়ে যাবে ওমেগা স্কোয়ার। তাহলে একের অবাস্তব ঘনমূল দুটো, একটা হচ্ছে ওমেগা, একটা ওমেগা স্কোয়ার। সে তুমি যেটাকে খুশি ওমেগা ধরো, অন্যটা হবে ওমেগা স্কোয়ার। তাহলে একের কটা ঘনমূল, তিনটে ঘনমূল। তাহলে একের ঘনমূলগুলো কি কি, একের ঘনমূল কোথা থেকে, এক্স কিউব ইকুয়াল টু 1, এখান থেকে তাহলে একের ঘনমূলগুলো কি কি পাচ্ছি আমরা, একটা হচ্ছে গিয়ে 1, একটা ওমেগা, একটা ওমেগা স্কোয়ার। আর ওমেগা ইকুয়াল টু তুমি যেটা খুশি একটা লিখে দাও, আমি বললাম -1 প্লাস i√3/2। ওকে, তো এটা হচ্ছে একের ঘনমূল, একটা বাস্তব আর দুটো অবাস্তব। ওকে, এখানে মনে রাখার আর কিছু বিষয় আছে, যেমন আচ্ছা অ্যাকচুয়ালি আমরা এখান থেকে পেয়েছি যে এক্স কিউব ইকুয়াল টু 1, মানে একটা এই ধারে নিয়ে আসলে কি হয়েছে x-1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1। ওকে, তো প্রথম কথা, ওমেগা যেহেতু একের একটা ঘনমূল, তাহলে ওমেগাটা অ্যাকচুয়ালি কোথা থেকে পেয়েছি আমরা,
এই সমীকরণ থেকে পেয়েছি এক্স ইকুয়াল টু ওমেগা, এটা কোন আমরা মেন এই সমীকরণ থেকে পেয়েছি। তাহলে প্রথম কথা ওমেগা কিউব ইকুয়াল টু 1। এবারে ওমেগাটা অ্যাকচুয়ালি কার বীজ? অ্যাকচুয়ালি এই সমীকরণের বীজ। তাহলে ওমেগা এই সমীকরণকেও সিদ্ধ করবে, মানে এখানে এক্স এর জায়গায় ওমেগা বসাতে পারবো, তাই না? মানে ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা প্লাস 1, ভেরি ইম্পর্টেন্ট রিলেশন। ওকে, তো এইগুলো আমাদের এখানে মনে রাখার বিষয়। ওকে, যদি বলা হয় ওমেগা টু দি পাওয়ার, সাপোজ কোনো একটা বড় সংখ্যা দিল। ওকে, বড় সংখ্যা বলতে ওমেগা টু দি পাওয়ার সাপোজ আমি বললাম 50। কিভাবে বার করব? আমরা যখন আয়ের পাওয়ার বার করছিলাম তখন কি করছিলাম, 4 দিয়ে ভাগ করে ভাগশেষ, কারণ আই টু দি পাওয়ার 4 কি হচ্ছিল, 1 হচ্ছিল। এখানে ওমেগা কিউব ইকুয়াল টু 1। ওকে, তাহলে আমরা একে 3 দিয়ে ভাগ করে ভাগশেষটা লিখব। ঠিক আছে, 50কে 3 দিয়ে ভাগ করলে 3 ষোলো 48 আর 2 থাকছে, মানে ভাগশেষ 2। ওকে, তাহলে ওমেগা টু দি পাওয়ার 50 যে ওমেগা স্কোয়ার তাই। ওকে, অ্যাকচুয়ালি কিভাবে হচ্ছে, ওমেগা টু দি পাওয়ার 50 কে লিখতে ওমেগা টু দি পাওয়ার 3 ষোলো 48 প্লাস 2, তার মানে ওমেগা টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার 16 ইন্টু ওমেগা টু দি পাওয়ার 2। এখন এইটা তো 1 হয়ে যাবে, কারণ ওমেগা কিউব ইকুয়াল টু 1, তাহলে থাকছে কি ওমেগা স্কোয়ার। তাহলে সোজা কথায় আমরা ওমেগা টু দি পাওয়ার n ইকুয়াল টু ওমেগা টু দি পাওয়ার r লিখবো, যেখানে rটা কি, r ইকুয়াল টু আমাদের ভাগশেষ, যখন আমরা n কে 3 দিয়ে ভাগ করছি। রিমাইন্ডার মানে ভাগশেষ when n is divide by 3। ওকে, তাহলে এগুলো আমরা মেনলি মনে রাখবো। এবারে যে প্রবলেমগুলো আছে সেন্দের বইতে সেগুলো আসি। তো প্রথম যে প্রবলেমটা এখানে দেখো, প্রবলেমটা এখানে নিয়েই রেখেছি আমি। প্রথম এই প্রবলেমটা, তো জেড বার ইকুয়াল টু কি বলছে, -3 প্লাস 5i, দেন জেড ইকুয়াল টু। এখন দেখো এখানে এটা করার জন্য আমরা সিম্পল কি করব, জেড বার সেটাকে আবার একবার যদি বার, মানে জেড বার মানে জেড এর কনজুগেট, জেড এর কনজুগেট মানে আই কে মাইনাস আই দিয়ে রিপ্লেস করে, তাই তো? আমি তার যদি আবার একবার কনজুগেট করি তাহলে আবার জেড ফিরে আসবে না। ওকে, ফর্মুলা হিসেবে মনে রাখতে পারো, অথবা সিম্পল বোঝাই যাচ্ছে, সেই জন্য আমি ফর্মুলা হিসেবে এটা দিইনি। ঠিক আছে, তো জেড এর কনজুগেট তার আবার যদি কনজুগেট করি তাহলে জেডটাই ফিরে আসবে, তোমরা দেখতে পারো। তো বলো তাহলে আমাদের কি লিখতে পারি, জেড ইকুয়াল টু জেড এর কনজুগেট তার আবার কনজুগেট। এখন জেড এর কনজুগেট মানে, মানে এই জিনিসটার মান বলে দিয়েছে দেখো, -3 প্লাস 5i, তার আবার কনজুগেট করতে হবে আমাদের। এখন বলো এর কনজুগেট কিভাবে করবো, কনজুগেট মানে কি বলছি, আই কে মাইনাস আই দিয়ে রিপ্লেস করো, -3 এই আই জায়গায় মাইনাস আই দিলে এটা কি হবে -5i। ওকে, তাহলে জেড ইকুয়াল টু -3 -5i। নেক্সট পরেরটা কি বলছে দেখো, বলছে এখানে জেড বার ইকুয়াল টু কত হবে, এটা ছিল 1 নম্বর। 2 নম্বরটা কি বলছে, জেড ইকুয়াল টু -2 মাইনাস √-5। তো জেড বার ইকুয়াল টু কি হবে সেটা আমরা বার করব। তো দেখো জেড বার করার আগে এটাকে কি লিখতে পারি, -2 মাইনাস √5i। √5 মানে কি, √5, আর এই মাইনাসটার জন্য এখানে আই দিতে হবে। তো এবার সিম্পল জেড বার যেমন ভাবে বার করতে হয়, আই এর জায়গায় -i বসিয়ে দাও, -2 প্লাস আই। ওকে, আই না i√5। ঠিক আছে, আচ্ছা তার মানে এটা কি হচ্ছে, এখানে অপশনগুলো যেমন ভাবে দেওয়া আছে, -2 প্লাস √-5। ওকে, নেক্সট বলছে
যে কোনটি সঠিক। কেমন দিয়েছে? 2 প্লাস 3i গ্রেটার দ্যান 1 প্লাস। এখন একটা কথা দেখো, বাস্তব সংখ্যায় যেমন আমি লিখতে পারি 1 <2 বা 100 গ্রেটার দ্যান 99.5, এরকম সংখ্যার মধ্যে একটা অর্ডার দিতে পারি, মানে কে ছোট কে বড়, কিন্তু কমপ্লেক্স নাম্বারে কিন্তু সেই অর্ডার নেই। সুতরাং এরকম আমি কখনো বলতে পারি না যে 2 প্লাস 3i গ্রেটার দ্যান 1 প্লাস 4i, এরকম কোনো কমপ্লেক্স নাম্বারে কোনো অর্ডার থাকে না। গ্রেটার দ্যান লেস দ্যান কমপ্লেক্স নাম্বারের উপরে খাটে না। ওকে, তো এখানে কি হবে তাহলে? কোনোটিই নয়। কমপ্লেক্স নাম্বারে গ্রেটার দ্যান লেস দ্যান কিছু থাকে না। ঠিক আছে। আচ্ছা, নেক্সট প্রবলেমে যাই আমরা। আচ্ছা, নেক্সট প্রবলেমগুলো এখানে নেওয়া নেই। তো দেখো, আমরা 1 2 3 করলাম, এগুলো দেখো। প্রশ্নটা নিয়ে নিই, তার মধ্যে তোমরা একটু চেষ্টা করো। দেখো কি বলছে, এই জটিল সংখ্যার মডিউলাস, 4 দাগ। কি বলেছে? মডিউলাস অফ 1 প্লাস রুট মাইনাস এ। প্রথম কথা বলে এটা কি লিখতে পারি? মড 1 প্লাস i ইন্টু রুট 8। ওকে, ভেরি ক্লিয়ার। এবারে এর মডিউলাস মানে কি? রুট আন্ডার, সরি, মডিউলাস মানে কি আমাদের? রুট আন্ডার 1 স্কোয়ার প্লাস রুট 8 এর স্কোয়ার ইকুয়াল টু রুট আন্ডার 1 প্লাস 8, মানে রুট আন্ডার 9, দিস ইজ 3। ওকে, ওকে, নেক্সট 5 দাগ কি বলছে? 5 দাগ বলছে জেড একটি জটিল সংখ্যা, তার মডিউলাস বলেছে 3 আর অ্যামপ্লিচিউড বলেছে -π/4 হলে জেড এর মডিউলাস অ্যামপ্লিচিউড আকার। মডিউলাস অ্যামপ্লিচিউড আকার মানে সেই পোলার ফর্ম, যেটা আমরা বলছিলাম জটিল সংখ্যার পোলার ফর্ম, সেটাকে আমরা বলি মডিউলাস অ্যামপ্লিচিউড আকার। ঠিক আছে, এবার দেখো তাহলে কিভাবে লিখবো এখানে আমাদের। আচ্ছা, 5 দাগ কি বলছে? মডিউলাস মানে মড জেড। ঠিক আছে, সেটাকে আমরা কি দিয়ে লিখি? এখানে পোলার ফর্মে আর দিয়ে লিখি। তো সেটার মান কি বলে দিয়েছে? মড জেড মানে আর দিয়ে লিখি। ওকে, আর ইকুয়াল টু কি? মড জেড, আর মড জেড এর মান বলেছে 3। আর এখানে অ্যামপ্লিচিউড কত বলেছে? অ্যামপ্লিচিউড অ্যামপ্লিচিউড কিছু না বলা থাকলে সেটাকে আমরা প্রিন্সিপাল অ্যামপ্লিচিউড হিসেবেই ধরবো, বা প্রিন্সিপাল আর্গুমেন্ট হিসেবেই ধরবো। তাহলে অ্যামপ্লিচিউড অফ জেড কত বলেছে? -π/4। আর এখানে বুঝতেই পারছি প্রিন্সিপালই হবে, কারণ হচ্ছে এখানে এন জাতীয় কিছু নেই। ওকে, আর এটা -π থেকে +π এর ভিতরে আছে, তাই না? তো যাই হোক, মডুলাস অ্যামপ্লিচিউড আকার কি হয় না? জেড ইকুয়াল টু আর ইন্টু কস থিটা প্লাস আই সাইন থিটা। তার মানে 3 ইন্টু cos -π/4 প্লাস আই সাইন -π/4, তার মানে 3 ইন্টু cos π/4। আর সাইনের, কসের ভিতরে মাইনাস থাকলে সে মাইনাস বাইরে বার হয় না, অ্যাবজর্ব হয়ে যায়, কিন্তু সাইনের ভিতরে সেটা বাইরে আসে। কারণ হচ্ছে কসের ভিতরে -x দিলে সেটা ফোর্থ কোয়াড্রেন্টে যায়, সেখান থেকে সিম্পল আমরা দেখতে পারি। ঠিক আছে, যে cos অফ -x ইকুয়াল টু cos x। ঠিক আছে, আমি ত্রিকোণমিতির যে ভিডিওগুলো দিয়েছি ওখানে প্রথম দিকেই করা আছে ওটা। ঠিক আছে, তো তোমরা দেখবে প্রয়োজন হলে। তো যাই হোক, সাইনের ভিতরে থাকলে সেটা সামনে চলে আসে। ঠিক আছে, -i সাইন π/4। তো এটা হচ্ছে কি মডুলাস অ্যামপ্লিটিউড ফর্ম।
ওকে, তো নেক্সট 6 দাগের প্রবলেমটা দেখা যাক। ওকে, তোমরা ভিডিওটা পজ করে একটু ট্রাই করবে, আমি তার মধ্যে এখানে কিছু প্রশ্ন নিয়ে নিই। ওকে, কি বলছে 6 দাগেরটা, জেড ইকুয়াল টু -2, এই জটিল সংখ্যার অ্যামপ্লিটিউড বার করতে হবে। বলো জেড ইকুয়াল টু -2 মানে -2 প্লাস 0i। তো অ্যামপ্লিটিউড বার করতে গেলে দেখো সিম্পল, এটা কোথায় থাকছে, -2 মানে আমাদের থাকছে এই দিকে, তাই না? এই যে মনে করো -2 বিন্দুটা কোথায় থাকবে, এখানে। এটা মানে অ্যাকচুয়ালি কি -2, কোঅর্ডিনেট দিয়ে দেখবে, তাই না? তো এখানে থাকবে -2, 0। তো এর অ্যামপ্লিটিউড মানে এখানে কত কোণ করছে দেখো তো, এই যে পাই। ওকে, আবার তুমি বলতে পারো আমি এই দিক থেকেও তো আসতে পারি -পাই, কিন্তু দেখো এই যে প্রিন্সিপাল আর্গুমেন্ট যেটা হয় সেটা কি হয়, -পাই থেকে +পাইয়ের মধ্যে। এখন দেখো -পায়ে আমাদের কিন্তু ইকুয়াল টু নেই, ঠিক আছে, ইকুয়াল টু নেই কিন্তু, ঠিক আছে, ইকুয়াল টু এখানে দাগটা নেই কিন্তু, কিন্তু এখানে আছে। তো -পাই আমি নিতে পারবো না, -পাইয়ের থেকে বড় নিতে হবে, +পাই নিতে পারবো। এখানে দেখো এখানে ইকুয়াল টু আছে। ওকে, তার মানে আমার কোন অ্যাঙ্গেলটা নেব আমরা, এই অ্যাঙ্গেলটা কত, পাই। ঠিক আছে, ওকে, নেক্সট আর্গুমেন্ট বার করতে বলছে। আচ্ছা, এটা ছিল আমাদের 6 দাগ। 7 দাগ কি বলছে, জেড ইকুয়াল টু 3i, জটিল সংখ্যার আর্গুমেন্ট। তো 3i মানে কি লিখতে হবে, 0 + 3i। সবসময় যে কোনো জটিল সংখ্যা a + ib আকারে লিখব। ওকে, 0 + 3i। ওকে, তো 0 + 3i মানে কোথায় যাচ্ছে এটা দেখো, মানে 0 বিন্দু হিসাবে দেখলে 0,3, 0,3 কোথায় যাচ্ছে, এইখানে। এই বিন্দুটাই তো 0,3 হবে, এখানেই হবে, এই অ্যাক্সিসের উপরে, ইমাজিনারি অ্যাক্সিসের উপরে হবে। ওয়াই অ্যাক্সিসকে কি বলেছিল, ইমাজিনারি অ্যাক্সিস নেব, আর এক্স অ্যাক্সিসকে রিয়াল অ্যাক্সিস নেব। ওকে, তাহলে এইখানে থাকছে আমাদের, তো অ্যাঙ্গেলটা কত এখানে, 90 ডিগ্রি, তাই না, π/2। ওকে, তাহলে আর্গুমেন্ট কি হলো, π/2। এবারে কি বলছে, এক্স প্লাস আই ওয়াই ইকুয়াল টু 0 হয় তবে কি হবে, সিম্পল, এক্স প্লাস আই ওয়াই ইকুয়াল টু 0 মানে এক্স ইকুয়াল টু 0, ওয়াই ইকুয়াল টু 0। ওকে, তো আরটা কি বলছে, এক্স প্লাস আই ওয়াই ইকুয়াল টু 0। তো একটা জটিল সংখ্যা 0 মানে ওর রিয়াল পার্ট ইমাজিনারি পার্ট দুটোই 0, মানে এক্স ইকুয়াল টু 0, ওয়াই ইকুয়াল টু 0। 1/i, এটার অ্যামপ্লিটিউড কি হবে দেখো, কি বলেছে 1/i। 1/i মানে মনে করে দেখো আমি কি করেছিলাম, 1/i মানে i/i², উপর নিচে i দিয়ে গুণ করলাম, i² মানে -1 মানে -i। তো এটাকে জটিল সংখ্যার সাধারণ আকারে লিখলে কি হবে না, 0 - i, বিন্দু হিসাবে লিখলে 0, -1। ওকে, তো বলো 0, -1 মানে এই দিকে থাকবে, এটা ইমাজিনারি অ্যাক্সিস, এটা রিয়াল অ্যাক্সিস। তাহলে আচ্ছা, এখানটায় লিখলে মনে হচ্ছে তোমার দেখতে পাবে না, এই যে, তো থাকছে কোথায়, এইখানে। তো অ্যাঙ্গেলটা কত নেব আমি, -π/2। ওকে, আই থিঙ্ক ক্লিয়ার। নেক্সট আমাদের আছে 10 দাগ, কি বলছে দেখো, 10 দাগ
Z1 আর Z2 এর জন্য নিচের কোনটি সঠিক? বল, নিচের কোনটা সঠিক হবে Z1 আর Z2 যে কোনো দুটো জটিল সংখ্যার জন্য? হুম 11 10 দাগেরটা দেখো কি বলছে, যে আচ্ছা তোমরা ট্রাই করো একটু, আমি এগুলো একটু মুছে দিই এখান থেকে, যে মোছার দরকার নেই, এটা বোঝাই যাচ্ছে কি হবে। তো দেখো বলছি যে কোনটি সঠিক, মড Z1 প্লাস Z2 গ্রেটার দ্যান ইকুয়াল টু মড Z1 প্লাস মড Z, আমরা জানি এটা হয় না, লেস দ্যান ইকুয়াল টু হয়, তাই না? আহ, আগের দিন দেখিয়েছিলাম এটা, তো প্রমাণটা করে নি এটা, ঠিক আছে? প্রমাণটা দেখবে বইতে আছে, সহজ প্রমাণ। তো সেকেন্ডটা এটাও হয় না, এই মাঝখানে প্লাস দিলে হতো, তবুও সবসময় হয় না, তাই না? হুম, যদি এই আর্গুমেন্ট Z1 প্লাস আর্গুমেন্ট Z2টা -π থেকে +π এর মধ্যে থাকে, তবেই সেটা সত্য হয়, তবে মাঝখানে প্লাস থাকতে হবে, ঠিক আছে? ইন্টু না। আর এটা এটা তো হবে না বলছি, এটা লেস দ্যান ইকুয়াল টু হয়, ঠিক আছে? সবসময় ইকুয়াল টু হয় না এটা, ঠিক আছে? তো এটা সঠিক হয়, মডুলাস অফ Z1 ইন্টু Z2 ইকুয়াল টু মডুলাস Z1 ইন্টু মডুলাস Z2, ঠিক আছে? এটা আমি আর আলাদা করে করে দেখাচ্ছি না, ইজি। তো নেক্সট পরের প্রশ্নগুলো কি আছে দেখা যাক। ওকে, তোমরা একটু ট্রাই করবে, আমি তার মধ্যে এগুলো নিয়ে নিই। ওকে, তা আশা করি ট্রাই করেছো। তো দেখো কি বলছে, সাইন এক্স প্লাস আই কস টু এক্স আর কস এক্স মাইনাস আই সাইন টু এক্স একে অপরের অনুবন্ধীকরণই হবে যখন, মানে এই প্রথমটার অনুবন্ধীকরণই হবে সেকেন্ডটা, প্রথমটার অনুবন্ধী করে প্রথমটাকে তুমি মনে করো জেড, তো জেড ইকুয়াল টু কি বলছে, সাইন এক্স প্লাস আই কস টু এক্স। তো এর অনুবন্ধীকরণই মানে কি জেড বার, তাই তো? জেড কনজুগেট, সেটা অনুবন্ধী মানে কনজুগেট, ঠিক আছে? সাইন এক্স মাইনাস আই কস টু এক্স। ওকে, ভেরি ক্লিয়ার, এটাই হবে অনুবন্ধীকরণী। তো বলে দিয়েছি এর অনুবন্ধীকরণ এইটা হবে, মানে এটা সমান সমান কি হবে না, কস এক্স মাইনাস আই সাইন টু এক্স। তাহলে এখান থেকে কি বলতে পারি, সাইন এক্স ইকুয়াল টু কস এক্স। আবার কি বলতে পারি, কস টু এক্স ইকুয়াল টু সাইন টু এক্স। এবার এটাকে আমরা সমাধান করব। ওকে, তাহলে বলো কি হবে, এখান থেকে আমরা কি পাচ্ছি না, ট্যান এক্স ইকুয়াল টু ওয়ান। ট্যান এক্স ইকুয়াল টু ওয়ান মানে আমাদের এক্স ইকুয়াল টু কি হয় বলে, এক্স ইকুয়াল টু হতে পারে π/4। ওকে, আরও কি হতে পারে, সেকেন্ড কোয়াড্রেন্টে যেতে পারি, তাই না? সেকেন্ড কোয়াড্রেন্টে গেলে আমাদের প্রথম কথা, এখানে π/4 হলে ট্যান এক্স ইকুয়াল টু ওয়ান হবে। সেকেন্ডলি আমি যদি এখানে π/4 নিই, মানে এই এখানে π/4 পাই প্লাস π/4 অ্যাঙ্গেলটা, পাই প্লাস π/4 সেটা নিলেও ওয়ান হবে, তাই না? আবার আমি যদি এখানে আবার ফিরে আসি, মানে এখান থেকে টোটাল এই গিয়ে 2π প্লাস π/4। ওকে, তো 2π প্লাস π/4 নিলেও হবে। তো এরকম ভাবে চলতে থাকবে। ওকে, তো যাই হোক, এটা কি হচ্ছে nπ প্লাস π/4 হতে পারে এক্স ইকুয়াল টু। আবার এখান থেকে কি পাচ্ছি, এটা থেকে দেখো, এটা থেকে কি পাচ্ছি না, 2x ইকুয়াল টু, এটা কি হবে, ট্যান 2x ইকুয়াল টু ওয়ান, মানে 2x ইকুয়াল টু এই জিনিসটা পাবো nπ প্লাস π/4। এখন দেখো এক্স ইকুয়াল টু কি পেয়েছি, nπ প্লাস π/4, আবার 2x ইকুয়াল টু nπ প্লাস π/4। তার মানে আমাদের হতে হবে তো দুটোই, মানে এক্স ইকুয়াল টু এটাও হতে হবে, এটাও হতে হবে। ওকে,
তাহলে দেখো এখান থেকে আমি কি পাচ্ছি, এক্স ইকুয়াল টু n/2 পাই প্লাস পাই/8। ওকে, তাহলে এক্স ইকুয়াল টু আমরা এরকম পেয়েছি, আবার এক্স ইকুয়াল টু এটা পাচ্ছি। তাহলে দেখো তো এরকম কোনো এনের এরকম কোনো ভ্যালু পাওয়া যায় কিনা। তাহলে কি হতে হবে, n পাই প্লাস পাই/4 ইকুয়াল টু n/2 পাই প্লাস পাই/8। ওকে, এখান থেকে আমরা কি পাচ্ছি না, আচ্ছা এনগুলোকে আমরা লেফট সাইডে আনি, n পাই মাইনাস n/2 পাই, মানে n মাইনাস n/2 ইন্টু পাই ইকুয়াল টু রাইট সাইডে পাই/8 মাইনাস পাই/4। এটা কি হবে, 2n মাইনাস n মানে n/2 ইন্টু পাই, n পাই/2 ইকুয়াল টু, এটা কি হবে পাই/8 মাইনাস পাই/4 করলে দেখবে মাইনাস পাই/8 এরকম টাইপের আসবে। ওকে, তো পাই আমি বোথ সাইডে ক্যান্সেল করতে পারি, এটা 4 দুগুণ 8, তার মানে n ইকুয়াল টু -1/4। কিন্তু এনটা কি, এখানে এনটা পূর্ণ সংখ্যা, সুতরাং এন এর মান -1/4 তো হতে পারবে না। ওকে, সুতরাং এক্স এর এরকম কেন কোনো ভ্যালু পাওয়া যাবে না। তো ঠিক আছে, মানে এখানে অপশন ডি হবে আমাদের, কোনোটিই নয়। ওকে, ক্লিয়ার, এটা কিন্তু ভালো অঙ্ক ছিল। ওকে, তো নেক্সটটার দিকে যাই আমরা, নেক্সট। ঠিক আছে, 12টা তোমরা একবার চেষ্টা করো, তার মধ্যে আমি একবার এটা মুছে দিই। ওকে, 12টা কি বলছে, আই মানে √1 - 1 আমরা সবাই জানি। কি বার করতে বলছে, 1 প্লাস আই প্লাস আই স্কোয়ার প্লাস আই কিউব প্লাস i⁴। ওকে, তো যাই হোক, আমি বলেছিলাম যে i⁴ প্লাস i⁴ প্লাস i⁴ প্লাস i⁴ এইগুলো যোগ করলে কত হবে, 0 হবে সবসময়। কেন, আবার একবার দেখিয়ে দিই। আই মানে -1, এটা মানে -i, এটা মানে +1, +1 -1 প্লাস i মাইনাস i, তাহলে এটা কি হচ্ছে 0, মানে 1 + 0 = 1। তার মানে এটা হচ্ছে 1। এবার দেখো দেওয়া আছে a + ib * c + id একটি বিশুদ্ধ বাস্তব সংখ্যা। বিশুদ্ধ বাস্তব সংখ্যা মানে কি, দেখো হোয়াট ইজ বিশুদ্ধ বাস্তব সংখ্যা, পিওরলি রিয়াল, ইংরেজি বলে পিওরলি রিয়াল। দেখো a + ib লিখে দিই এখানে, যে z equal to a plus ib is purely real if কি না b equal to 0, মানে i এর সাথে যেটা আছে সেটা শূন্য, মানে i থাকবে না, সোজা কথায় বাস্তব মানে আইটা থাকবে না। তো দেখো এখানে কি হচ্ছে, a plus ib, অঙ্কটার দিকে আসি, কত দাগ এটা, 13 দাগ, a plus ib ইন্টু c plus id, গুণ করলে কি হয় বলো, গুণের নিয়ম সিম্পল, ac প্লাস আই এডি প্লাস আই বিসি প্লাস i² বিডি, তার মানে এসি, আর এখানে কি হয় -1 মানে মাইনাস বিডি প্লাস আই ইন্টু এডি প্লাস বিসি। আর কি বলেছে, এটা বিশুদ্ধ বাস্তব, তার মানে আয়ের সাথে যেটা আছে সেটা 0, মানে এডি প্লাস বিসি ইজ ইকুয়াল টু 0, এডি প্লাস বিসি ইকুয়াল টু 0। ওকে, 14টা কি বলছে দেখো, একটি কাল্পনিক সংখ্যা, কাল্পনিক সংখ্যা মানে পিওরলি ইমাজিনারি, এটা পিওরলি রিয়াল বলেছি, আর পিওরলি ইমাজিনারি মানে কি হবে, a ইকুয়াল টু 0, মানে কোনো বাস্তব পার্ট থাকবে না, রিয়াল পার্ট 0 হবে। ঠিক আছে, সেটা, আর বিটা নট ইকুয়াল টু 0, মানে 2i 3i এগুলো সব পিওরলি ইমাজিনারি, ওর কোনো বাস্তব পার্ট নেই। ওকে, তো সেটার জন্য দেখো এটা মুছে দিই। তো দেখো 14টা কি বলছে, a প্লাস আইবি ইন্টু এক্স মাইনাস আই ওয়াই, এটা কি বলছে, একটি কাল্পনিক সংখ্যা। তাহলে বলো গুণ করলে কি হবে, এ এক্স মাইনাস আই এ ওয়াই
প্লাস আই বিএক্স মাইনাস আই স্কোয়ার বিওয়াই, মানে এ এক্স, আর এখানে কিন্তু এটা হচ্ছে আই স্কোয়ার, আই স্কোয়ার মানে -1 মাইনাস আছে প্লাস, মানে প্লাস বিওয়াই প্লাস আই ইন্টু এখানে কি হচ্ছে -ay প্লাস বিএক্স। তো বলো পিওরলি ইমাজিনারি মানে কি হচ্ছে রিয়াল পার্ট থাকবে না তার, মানে এটা ইকুয়াল টু 0, মানে এক্স প্লাস বিওয়াই ইকুয়াল টু 0। ঠিক আছে, ইমাজিনারি মানে এটা থাকবে না, রিয়াল পার্ট থাকবে না, আর বাস্তব মানে ইমাজিনারি পার্ট থাকবে না। তাহলে এক্স প্লাস বিওয়াই ইকুয়াল টু 0। ওকে, তো নেক্সট কি বলছে, নিচের কোনটি জেড ইকুয়াল টু 1 জটিল সংখ্যার অ্যামপ্লিটিউড। জেড ইকুয়াল টু 1, জেড ইকুয়াল টু 1 মানে সিম্পল, বুঝতেই পারছো, জেড ইকুয়াল টু 1 মানে জেড ইকুয়াল টু 1 মানে 1 প্লাস 0i, মানে পয়েন্ট দেখলে 1,0, 1,0 এইখানে থাকবে, তো এখানে অ্যাঙ্গেলটা 0। ওকে, তারপরে এই জটিল সংখ্যার মডিউলাস বার করতে হচ্ছে, তো ভেরি সিম্পল, দেখো 15 দাগ। আচ্ছা, 15 দাগ করার আগে আমরা একটা কথা মনে করিয়ে দিই, কি না মডিউলাস, মনে করো জেড ইকুয়াল টু Z1 বাই Z2, তাহলে আমি বলেছিলাম যে মডিউলাস জেড মানে মডিউলাস Z1 বাই মডিউলাস, সরি কনজুগেট না, মডিউলাস, কনজুগেট দিলেও একই ব্যাপার। তো মডিউলাস জেড ইকুয়াল টু মডিউলাস Z1 বাই মডিউলাস Z2। ওকে, তো এখানে বলো কি করব, তাহলে কি বার করতে হবে, মডিউলাস 1 মাইনাস আই বাই √5 মাইনাস, সরি √5 মাইনাস আই √3, এটার মডিউলাস। তাহলে এটা কি হবে, মডিউলাস 1 মাইনাস আই বাই মডিউলাস √5 মাইনাস আই √3। ওকে, তো মডিউলাস 1 মাইনাস আই মানে √1 স্কোয়ার প্লাস -1, আই এর সাথে কি আছে -1, -1 এর স্কোয়ার করলে সে 1 এর স্কোয়ারের সমান হবে। নিচে কি আছে √5 এর স্কোয়ার 5 প্লাস √3 এর স্কোয়ার 3, তার মানে উপরে হচ্ছে √2, নিচে হচ্ছে √8, তার মানে √2, আর √8 মানে 2 ইন্টু √2, মানে 1/2। ওকে, তো ইজি। নেক্সট এটা হলো 16 দাগ। এবারে পরেরগুলো দেখো, সরি ওকে, এই পর্যন্ত নেই। ওকে, নেক্সট দেখো 17 দাগ কি বলছে, নিচের বিবৃতিগুলির কোনটি সত্য, কোনটা ট্রু হবে বলো। প্রথমটা কি বলছে, জেড একটি বিশুদ্ধ জটিল সংখ্যা হলে জেড মাইনাস জেড বার ইকুয়াল টু, জেড একটি বিশুদ্ধ জটিল সংখ্যা, তার মানে বিশুদ্ধ জটিল সংখ্যা মানে মানে ওই যে বললাম জেড ইকুয়াল টু শুধুমাত্র এরকম থাকবে আইবি, মানে এ ইকুয়াল টু 0, 0 প্লাস আইবি এরকম টাইপের, এখানে বিটা নট ইকুয়াল টু 0। ওকে,
তো এটা বিশুদ্ধ জটিল সংখ্যা। তাহলে জেড বার ইকুয়াল টু কি হবে, মাইনাস আইবি। তাহলে জেড মাইনাস জেড বার ইকুয়াল টু কি হবে, আইবি মাইনাস মাইনাস আইবি, মানে আইবি প্লাস আইবি, 2 আইবি। এটা কি শূন্য হচ্ছে? না, শূন্য হবে না, কারণ বি নট ইকুয়াল টু 0। তো প্রথম অপশানটা আমাদের সত্য নয়। সেকেন্ডটা কি, জেড একটি বিশুদ্ধ বাস্তব সংখ্যা হলে জেড প্লাস জেড বার ইকুয়াল টু 0 হবে। যেটা বিশুদ্ধ বাস্তব সংখ্যা, জেড ইকুয়াল শুধু এ হবে, মানে এখানে আমাদের বি থাকবে না। তাহলে জেড বার ইকুয়াল টু এই থাকবে, জেড বার ইকুয়াল টু, তাহলে জেড প্লাস জেড বার ইকুয়াল টু 2a। ওকে, তাহলে এটা কি হচ্ছে, নট ইকুয়াল টু 0। এখানে এ নট ইকুয়াল টু 0 বিশুদ্ধ বাস্তব বলেছে, ঠিক আছে। তো বিশুদ্ধ বাস্তব বললে দেখো 0 না হলেও চলবে, ঠিক আছে। এ ইকুয়াল 0 হলে 0 তো বাস্তব সংখ্যা। ওকে, তো এখানে যাই হোক 2a হচ্ছে, তো এটা সবসময় 0 নেই, এর ভ্যালু 0 নাও হতে পারে, তাই না? তো এটাও ভুল। সি অপশান কি বলছে, কোনো একটি জটিল সংখ্যা বাস্তব অংশ তার মডিউলাসের থেকে বড় হতে পারে না। কি বলছে, বাস্তব অংশ তার মডিউলাসের থেকে বড় হতে পারে না, মানে জেড ইকুয়াল টু কি বলছে, যদি হয় এ প্লাস আই বি, এর বাস্তব অংশ কি এ, এটা এর মডিউলাস মানে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি, এর থেকে বড় হতে পারে না, মানে এর থেকে ছোট বা সমান হবে। ঠিক আছে, ঠিকই বলেছে। ওকে, কারণ কি, এ স্কোয়ার ইকুয়াল টু আমি কি লিখতে পারি, এ স্কোয়ার। তাহলে বলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার গ্রেটার দেন অর ইকুয়াল টু এ স্কোয়ার। ওকে, দেখতে পারি, বা তুমি প্রথম লাইনটার কথা ভুলে যাও, শুধু এই লাইনটা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার গ্রেটার দেন ইকুয়াল টু, মানে এ স্কোয়ারের সাথে বি স্কোয়ার যুক্ত হচ্ছে, তার মানে অবশ্যই সেটা এ স্কোয়ারের থেকে বেশি হবে, আর বি যদি শূন্য হয় সমানও হতে পারে। ওকে, এবার বোথ সাইডে রুট লাগাও, এধারেও রুট দিলাম, এধারেও রুট দিলাম, পজিটিভ রুট। ওকে, তার মানে কি হচ্ছে, এটা মডিউলাস, আর এটা কি হচ্ছে, এটা একটা মড এ, রুট ওভার এ স্কোয়ার মানে মড এ। ঠিক আছে, আর মড এ সবসময় গ্রেটার দ্যান ইকুয়াল টু এ, তাই না? মড এ গ্রেটার দ্যান ইকুয়াল টু এ, কারণ মড এ মানে কি, এর ভ্যালুকে পজিটিভ করে নিচ্ছে, যদি নেগেটিভ হয় তাহলে মড এ কি হবে, মানে এর ভ্যালু যদি -5 হয় তাহলে মড এটা হবে 5। তাহলে দেখো 5 গ্রেটার দ্যান -5। ওকে, তাহলে মড এ গ্রেটার দ্যান এ, এরকম হতে পারে, তাই না? আর যদি পজিটিভ হয় তাহলে মড এ ইকুয়াল টু এ, সেই জন্য গ্রেটার দ্যান ইকুয়াল টু। তাহলে কি পেলাম, ফাইনালি এখান থেকে কি পেলাম, রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার গ্রেটার দ্যান ইকুয়াল টু এ। তাহলে দেখো এটাই পেলাম, রুট ওভার এ স্কোয়ার প্লাস বি গ্রেটার দ্যান ইকুয়াল টু এ। তাহলে দেখো এটা কিন্তু সঠিক বলেছে, কোনো জটিল সংখ্যার বাস্তব অংশ তার মডুলাসের থেকে বড় হতে পারে না, তার মানে বাস্তব অংশটা মডুলাসের সমান বা ছোট। আচ্ছা, ডি অপশনটাও দেখা যাক, দুটি জটিল সংখ্যা z1 z2, z1 প্লাস z2 বাস্তব হলে আমাদের কি বলছে, এরা পরস্পর অনুবন্ধী জটিল সংখ্যা হবে। z1 প্লাস z2টা কি বাস্তব, তাহলে কি বলছে, পরস্পর অনুবন্ধী জটিল সংখ্যা। নাও হতে পারে, সিম্পল আমি এক্সাম্পল দিচ্ছি, z1 সমান সমান 1 প্লাস আই, আর z2 সমান সমান 2 মাইনাস আই। তাহলে দেখো z1 প্লাস z2 ইকুয়াল টু কি হবে, প্লাস আই মাইনাস আই কেটে যাবে, মানে 3 হবে, তাহলে বাস্তব হচ্ছে। তাহলে এগুলো মানে ঠিক আছে, z1 প্লাস z2 বাস্তব, কিন্তু z1 আর z2 পরস্পর অনুবন্ধী করণে কি, এই পরস্পর অনুবন্ধী জটিল সংখ্যা কি না, এটা 1 প্লাস আর 2 মাইনাস, এটা যদি 1 মাইনাস আই হতো সেক্ষেত্রে বলা যেত। ওকে, তাহলে ডি অপশনটা কিন্তু ভুল। ওকে, 17 দাগ হলো। তো আমরা নেক্সট দেখি, 18 দাগ।
18 কি বলছে, Z1 ও Z2 দুটি পরস্পর অনুবন্ধী জটিল সংখ্যা হলে Z1 প্লাস Z2 কি হবে বলো? Z1 আর Z2 পরস্পর অনুবন্ধী, মানে Z1 এর কনজুগেট করলে হবে Z2। ওকে, তার মানে আমি যদি ধরি Z1 ইকুয়াল টু A প্লাস IB, তাহলে Z2 ইকুয়াল টু কি, Z2 ইকুয়াল টু Z1 এর কনজুগেট মানে A মাইনাস IB, তাহলে Z1 প্লাস Z2 ইকুয়াল টু কি হবে, A প্লাস IB প্লাস A মাইনাস IB। কেটে গেল, সরি সরি, এটা ওকে, মানে 2A। ওকে, তার মানে এটা কি বাস্তব সংখ্যা একটা, মানে এটা রিয়াল, এটা বাস্তব সংখ্যা, বিলংস টু R। তার Z1 প্লাস Z2 হবে বাস্তব। ওকে, এবারে দেখো বলছে P1 আর P2, মনে করো Z1 আর Z2 যদি আর কি জটিল সংখ্যা, P1 আর P2 কি দুটো বিন্দু সূচিত করছে জটিল তলে, মানে এই এক্স ওয়াই অ্যাক্সিস, মানে এটা রিয়াল অ্যাক্সিস, এটা ইমাজিনারি অ্যাক্সিস, এটা রিয়াল অ্যাক্সিস। তো P1 এই বিন্দুটা আর P2 এই বিন্দুটা, তাহলে P1 প্লাস P2 কি হবে, মানে P3টা কি অ্যাকচুয়ালি, P3টা হচ্ছে গিয়ে আমাদের, P3টা অ্যাকচুয়ালি কি এই দুটো জটিল সংখ্যার যোগফল। আমি কি বলেছিলাম, এই কর্ণটা মানে এই কর্ণ দুটোর আমাদের যোগফল, এই সরি এই কর্ণটা মানে এই দুটো জটিল সংখ্যার যোগফল, ঠিক আছে। তার মানে P3টা কি নির্দেশ করবে, Z1 প্লাস Z2। ওকে, P3টা কি হবে অ্যাকচুয়ালি Z1 প্লাস Z2, এটা যদি হয় Z1, এটা যদি হয় Z2, বা এটা যে Z1 এটা Z2 হলে এই যে বড়টা এই মানে এই যে ওই দুটো থেকে যে ডায়াগোনালটা যাচ্ছে যে কর্ণটা, সেটা কি হবে Z1 প্লাস Z2। ওকে, আচ্ছা 20 দাগ কি বলছে দেখে নাও। 20 দাগ, জেড এবং অন্য একটি জটিল সংখ্যার কোণাঙ্কের যোগফল পাই হলে জটিল সংখ্যা থেকে কি লেখা যাবে, কোণাঙ্কের যোগফল কত, পাই। তাহলে বলো, মানে দুটো জটিল সংখ্যা আছে, তাদের কোণাঙ্কের যোগফল কি, পাই। তো বলেছে যে জেড আর অন্য একটি জটিল সংখ্যা, মানে তাদের কোণাঙ্কের যোগফল বলেছে পাই। দেখো কোণাঙ্ক মানে কি, আর্গুমেন্ট। ধরলাম জেড এর প্রিন্সিপাল আর্গুমেন্ট থিটা আর মডিউলাস আর। ওকে, তো তাই জেড ইকুয়াল টু আর ইন্টু কস থিটা প্লাস আই সাইন থিটা। আর একটা যে জটিল সংখ্যা বলেছে সেটার কোণাঙ্ক তাহলে কি হবে, তার কোণাঙ্ক যদি হয় ফাই, তাহলে থিটা প্লাস ফাই ইকুয়াল টু কি পাই, মানে ফাই ইকুয়াল টু পাই মাইনাস থিটা। মানে সেই জটিল সংখ্যাটা কি হবে, সেটাকে আমি যদি বলি Z1 আর ইন্টু কস পাই মাইনাস থিটা, মানে তার কোণাঙ্কটা কি হয় পাই মাইনাস থিটা, এই যে প্লাস আই সাইন পাই মাইনাস থিটা। তার মানে আর কস পাই মাইনাস থিটা, তার মানে সিম্পলি ওটা কি হয় বলো, মাইনাস কস থিটা, সেকেন্ড কোয়াড্রেন্টে যাচ্ছে, সেকেন্ড কোয়াড্রেন্টে কস নেগেটিভ, প্লাস আই সাইন, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ, মানে সাইন থিটা। ওকে, এটাকে কি করতে পারি, অপশান অনুযায়ী যদি দেখতে চাও, মাইনাস যদি কমন নিই, মাইনাস কমন নিলে মাইনাস আর কস থিটা মাইনাস আই সাইন থিটা। তাহলে বলো, মানে মাইনাস বলে আর ইন্টু কস থিটা মাইনাস আই সাইন থিটা, তার মানে এই জেড এর কনজুগেট না, মাইনাস অফ জেড বার। ওকে, তাহলে অন্য জটিল সংখ্যা থেকে মাইনাস অফ জেড বার। কিন্তু দেখো এখানে একটা ঘটনা, যে দুটো জটিল সংখ্যা ছিল, প্রথমটার মডুলাস আর ধরেছি, সেকেন্ডটার মডুলাস যদি আর ধরি তবেই কিন্তু এই ঘটনাটা ঘটছে, ঠিক আছে। এখানে কিন্তু সেরকম কিছু বলেনি। তো যেহেতু আমরা এখানে বেস্ট অপশানটা নেব,
তো তাহলে আমাদের এটাই হয়ে যাবে, ঠিক আছে, মাইনাস অফ জেড বার। ওকে, অপশানের দিকে খেয়াল করে আমাদের এই অপশানটাই ঠিক হবে, মাইনাস জেড বার। ওকে ওকে, নেক্সট প্রশ্ন দেখা যাক, তাহলে হবে 21 দাগ। ওকে, 21 দাগ দেখো। আচ্ছা, এটা একটু ছোট করি। কি বলছে, জেড একটি জটিল সংখ্যা এমন যে জেড প্লাস জেড কনজুগেট তার মডিউলাস ইকুয়াল জেড মাইনাস জেড কনজুগেট তার মডিউলাস। তাহলে জেডের সঞ্চার পথ মানে জেডটা কোন কার্ভের উপর আছে, আমি যদি এক্স ওয়াই প্লেনে দেখি তাহলে জেড কি হবে, একটা বিন্দু, তাই না? তো এরকম সমীকরণকে সিদ্ধ করছে বিন্দুগুলো সমীকরণ কি, ঠিক আছে, এক্স ওয়াই এর সমীকরণ বার করতে হবে। তো সিম্পল আমি ধরে নিলাম এরকম ধরনের আমার কিছুই না, জেড ইকুয়াল টু ফার্স্টেই ধরে নেবো আমি এক্স প্লাস আই ওয়াই। জেড কনজুগেট সম্পর্কেও লাগবে, তাই জেড কনজুগেট ইকুয়াল টু এক্স মাইনাস আই ওয়াই হয়ে যাবে। এবারে জেড প্লাস জেড কনজুগেট ইকুয়াল টু কি হচ্ছে, এক্স প্লাস আই ওয়াই প্লাস এক্স মাইনাস হবে, আই ওয়াই কেটে যাবে মানে হচ্ছে 2x। আর জেড মাইনাস জেড কনজুগেট ইকুয়াল টু কি হবে, এক্স আর মাইনাস এক্স হয়ে যাবে, এখানে কেটে যাবে 2iy। এখানে বলেছে কি, মড অফ জেড প্লাস জেড কনজুগেট ইকুয়াল টু মড অফ জেড মাইনাস জেড কনজুগেট। মড অফ জেড প্লাস জেড কনজুগেট মানে এটা তো একটা বাস্তব সংখ্যা, মানে এটা কি হবে 2x হয়ে যাবে, সিম্পল। এটা কি হবে 2y। ওকে, কারণ এখানে কি আছে, এটা আমাদের মানে এটা অ্যাকচুয়ালি কিন্তু 2x না, মড 2x, আর এটা মড 2y। ওকে, তাহলে মড x ইকুয়াল টু মড y। ওকে, তো মড x ইকুয়াল টু মড y কি হবে বল, বলছে এক্স অক্ষ, না এক্স অক্ষ হতে হবে তার কোনো মানে নেই। তাহলে কি বলছে, একটি সরল রেখা হবে, তারপরে কি বলছে, আহ, এটা এক জোড়া সরল রেখা হবে একটি বৃত্ত। এখন দেখো এখানে কিছু ঘটনা আছে। আমি যদি ফার্স্ট কোয়াড্রেন্টে যাই, ফার্স্ট কোয়াড্রেন্টে এক্স এর মানও পজিটিভ, ওয়াই এর মানও পজিটিভ, তাহলে এই সমীকরণটা কেমন দাঁড়াবে, ফার্স্ট কোয়াড্রেন্টে এক্স ইকুয়াল টু ওয়াই, কারণ এক্স তো পজিটিভ ওয়াই পজিটিভ, মড এক্স মানে এক্স, মড ওয়াই মানে ওয়াই। তাই সেক্ষেত্রে এক্স ইকুয়াল টু ওয়াই মানে ফার্স্ট কোয়াড্রেন্টে ছবিটা দেখতে এরকম হবে। সেকেন্ড কোয়াড্রেন্টে যেই যাব আমি, এটা কি হয়ে যাবে, সেকেন্ড কোয়াড্রেন্টে এক্স এর মান নেগেটিভ, ওয়াই এর মান এক্স এর মান যে নেগেটিভ, এক্সটা কি হবে এখানে মাইনাস এক্স ইকুয়াল টু ওয়াইটা কি হবে, ওয়াই পজিটিভ মানে এটা ওয়াই থাকবে, ঠিক আছে। তাহলে ওয়াই ইকুয়াল টু মাইনাস এক্স দেখতে কেমন হয় এরকম। আচ্ছা, এই দাগটা কেন, আমি এই দাগটা কেন এই দিকে কেন বাড়াইনি, কারণ ওটা কিন্তু অনলি ফার্স্ট কোয়াড্রেন্টের জন্য করছি, সেই জন্য। একইভাবে এই দাগটা কেন এই দিকে বাড়াইনি, সরি সরি, মানে এই কোয়াড্রেন্টে কি হচ্ছে এক্স ইকুয়াল টু ওয়াই, এটা কেন আমি এই দিকে বাড়াইনি, তাই না, কারণ এটা শুধু ফার্স্ট কোয়াড্রেন্টের জন্য আঁকছি আমি। কিভাবে, কারণ শুধু ফার্স্ট কোয়াড্রেন্টের জন্য আঁকছি, সেই জন্য এই দাগটা আমি এই দিকে বাড়াইনি। একইভাবে এখানে কি হবে, এই যে এই দিকে আমি বাড়াবো না, কারণ হচ্ছে কি শুধুমাত্র এই কোয়াড্রেন্টের জন্য। এখন আমি থার্ড কোয়াড্রেন্টে এক্স নেগেটিভ ওয়াইও নেগেটিভ, মানে মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস ওয়াই, তার মানে সেই মাইনাস কেটে গিয়ে এক্স ইকুয়াল টু ওয়াই, এক্স ইকুয়াল টু ওয়াই মানে এটা অ্যাকচুয়ালি এর সাথেই মিলে যাবে। ওকে, আর যদি ফোর্থ কোয়াড্রেন্টে আসি, এক্স পজিটিভ ওয়াই নেগেটিভ, এক্স পজিটিভ মানে মড এক্স ইকুয়াল টু এক্স,
আর এই মড ওয়াইটা কি হয়ে যাবে, মড ওয়াইটা মাইনাস ওয়াই, মানে এখানে আবার সেই ওয়াই ইকুয়াল টু মাইনাস এক্স বা এক্স ইকুয়াল মানে এটার মতোই হবে, মানে এটা এদিকে বেড়ে যাবে। ওকে, তো যাই হোক এখানে দেখো দুটো সরলরেখা পেয়েছি, একটা হচ্ছে কি আমাদের এই যে একটা সরলরেখা 1 নম্বর, আর একটা এই যে সরলরেখা 2 নম্বর, ঠিক আছে। তাহলে এক জোড়া সরলরেখা, অঙ্কটা কিন্তু একটু ভালো ছিল অঙ্কটা, ঠিক আছে। আহ, এখানে মড এক্স ইকাল টু মড ওয়াই, যার কনসেপ্ট নেই, শুধু মুখস্থ করেছে, সে কি করবে, এই মড এক্স ইকাল টু মড ওয়াই, তাহলে এক্স ইকাল টু ওয়াই, এক্স ইকাল টু একটা সরলরেখা, তো একটি সরলরেখার সমীকরণ, তাহলে এটা একটি সরলরেখা, কিন্তু এই অপশনটা কিন্তু সঠিক নয়। ওকে, এখানে কিন্তু এক্স ইকুয়াল টু ওয়াই হবে, মানে এই সরি এক জোড়া সরলরেখা হবে, একটা হচ্ছে এক্স ইকুয়াল টু ওয়াই, একটা হচ্ছে কি এক্স ইকুয়াল টু মাইনাস ওয়াই, এক জোড়া সরলরেখা। এক্স ইকুয়াল টু ওয়াই, ফার্স্ট কোয়াড্রেন্ট আর থার্ড কোয়াড্রেন্টে কি হচ্ছে এক্স ইকুয়াল টু ওয়াই, সেকেন্ড কোয়াড্রেন্ট আর ফোর্থ কোয়াড্রেন্টে কি হচ্ছে এক্স ইকুয়াল টু মাইনাস ওয়াই বা ওয়াই ইকুয়াল টু মাইনাস এক্স। ওকে, নেক্সটটা দেখো, ওকে তার জন্য এটা আমাকে মুছতে হবে, তাহলে এটা তোমরা সবাই একটু পজ করে ভালো করে বুঝে নাও। ওকে, না বুঝতে পারলে তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো, ঠিক আছে, আমি অবশ্যই রিপ্লাই করব, প্রয়োজন হলে আরও একটা ভিডিও দিয়ে বোঝানোর চেষ্টা করব। তোমরা অবশ্যই কমেন্টে জানাবে বুঝতে পারছো, তো এটা আমি ডিলিট করলাম। তো 22 দাগটা দেখো কি বলছে, 22 দাগ 21 হয়ে গেল। 22 দাগ কি বলছে, জেড এমন একটি জটিল সংখ্যা যাতে রিয়াল পার্ট অফ 1/z ইকুয়াল টু সি, সি নট ইকুয়াল টু 0, একটি বাস্তব সংখ্যা, সেটা কি বাস্তব সংখ্যা, তাহলে জেড এর সঞ্চার পথ, সি বিলংস টু আর, সেটা একটা বাস্তব সংখ্যা। তো এখানেও সিম্পলি আমরা জেড ইকুয়াল টু ধরে নিই কি এক্স প্লাস আই ওয়াই, তাহলে 1/z ইকুয়াল টু কি হবে, 1 বাই, সরি সরি বেঁকে যাচ্ছে, তাহলে 1/z ইকুয়াল টু কি হবে, 1/x প্লাস আই ওয়াই। এটাকে কিভাবে হ্যান্ডেল করবো বলেছি, নিচে যেটা আছে তার কনজুগেট দিয়ে উপর নিচে গুণ করবো, মানে নিচে আছে এক্স প্লাস আই ওয়াই, গুণ করবো কি এটাকে এক্স মাইনাস আই ওয়াই দিয়ে, উপরেও এক্স মাইনাস আই ওয়াই দিয়ে গুণ করবো। তাহলে এক্স মাইনাস আই ওয়াই বাই, নিচে কি হবে, এ প্লাস বি এ মাইনাস বি করলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস আই স্কোয়ার ওয়াই স্কোয়ার, আই স্কোয়ার ওয়াই আই স্কোয়ার মানে মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান প্লাস এটা। হুম, তো এটা বলছে সি, যেটা একটা বাস্তব সংখ্যা, মানে আচ্ছা এটাকে কি লিখতে পাচ্ছি আমি, এক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস আই ইন্টু ওয়াই বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তা জটিল সংখ্যা সাধারণ আকারে গেল। বলছে যে রিয়াল পার্ট অফ 1/z সেটা কি সি। ওকে, যেখানে রিয়াল পার্ট অফ 1/z ইকুয়াল টু সি, যেখানে সি নট ইকুয়াল টু 0 একটি বাস্তব সংখ্যা। তো রিয়াল পার্ট মানে বাস্তব সংখ্যাই হবে, ওটা বলার কি প্রয়োজন হয় বুঝলাম না। তো রিয়াল পার্ট অফ 1/z মানে রিয়াল পার্ট মানে কি, বাস্তব অংশটাই নেওয়া হয়, ঠিক আছে। তো যাই হোক বলে দিয়েছে এক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু সি, তার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স বাই সি, তার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 1/c ইন্টু এক্স ইকুয়াল টু, তো এই ধরনের সমীকরণ কিসের সমীকরণ হয় জানো, এই ধরনের সমীকরণ বৃত্তের সমীকরণ হয়। জানি না তোমরা বৃত্ত এখনো জানো কি না বৃত্তের সমীকরণ, তো যাই হোক এটা সম্ভবত সেকেন্ড সেমিস্টারে আছে। তো বৃত্তের সমীকরণের সাধারণ আকারটা আমি এখানে লিখে দিচ্ছি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0, এই ধরনের সমীকরণ কি হয়, বৃত্তের সমীকরণ, ঠিক আছে। যেখানে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি গ্রেটার দেন
ইকুয়াল টু 0 হতে হবে। ওকে, সে 0 হয়ে গেলে রেডিয়াস থাকবে না, তো গ্রেটার দ্যান 0ই রাখো। ঠিক আছে, তো আপাতত এটা জেনে রাখবে যে একটা বৃত্তের সাধারণ সমীকরণ কেমন হয়। ওকে, তো দেখো এই সমীকরণের মতোই লাগছে। সুতরাং এটা একটা বৃত্তের সমীকরণ, মানে সঞ্চারপথ কি হবে, বৃত্ত। 23টা কি বলছে, তোমরা চেষ্টা করো ভিডিওটা পজ করে, তার মধ্যে আমি এগুলো মুছে দিই। ওকে, আশা করি চেষ্টা করেছো। আমি দেখি, আই স্কোয়ার ইকুয়াল টু -1 আমরা জানি, তাহলে এই সংখ্যাটার মডিউলাস বার করতে বলছে। মডিউলাস অফ 3i - 1, এটার স্কোয়ার। ওকে, 3i - 1। তো একটা জিনিস মাথায় রাখবে, মডিউলাস অফ জেড স্কোয়ার ইকুয়াল টু মডিউলাস জেড তার স্কোয়ার। তার মানে এই স্কোয়ারটা আমি মডিউলাসের বাইরে বার করে দিতে পারি সোজা কথায়। মডিউলাস অফ -1 প্লাস 3i তার স্কোয়ার। -1টা আগে লিখলাম, 3iটা পরে দিলাম, মানে জটিল সংখ্যা সাধারণ আকারে লেখার জন্য, না লিখলেও অসুবিধা নেই। বল, তো এই মডিউলাস মানে কি, রুট আন্ডার -1 এর স্কোয়ার মানে 1 প্লাস 3 এর স্কোয়ার মানে 9, তার আবার স্কোয়ার আছে, স্কোয়ার আর রুট ক্যান্সেল, তাহলে 10। ওকে, তারপরে কি বলছে, আর্গুমেন্ট অফ z-1 ইকুয়াল টু আর্গুমেন্ট অফ z প্লাস 3i। সমীকরণকে z ইকুয়াল টু x প্লাস i y সিদ্ধ করে, তাহলে নিচের কোনটা সঠিক হবে। ওকে, করা যাক। 24, ফার্স্ট অফ অল z ইকুয়াল টু x প্লাস i y, আর আর্গুমেন্ট অফ z-1 ইকুয়াল টু আর্গুমেন্ট অফ z প্লাস 3i। ওকে, তার মানে আচ্ছা z-1 মানে কি, x-1 প্লাস i কি হবে, y, আর z প্লাস 3i মানে কি হবে, z প্লাস 3i মানে x প্লাস i ইন্টু y প্লাস 3। আচ্ছা, আর্গুমেন্ট অফ z-1 ইকুয়াল টু, আমি যদি ধরে নিই সাপোজ থিটা, আর আর্গুমেন্ট অফ z প্লাস 3i এটা যদি ধরে নিই ফাই, বলে আর্গুমেন্ট অফ z-1 যে থিটা ধরে, ট্যান থিটা ইকুয়াল টু কি হবে বলো তো, ট্যান থিটা মানে এই z-1 এর y বাই x করতে হয়, মানে y বাই এখানে কি আছে x-1, আর ট্যান ফাই ইকুয়াল টু কি হবে। ওকে, ট্যান ফাই ইকুয়াল টু আমাদের এখানে কি আছে, y প্লাস 3 বাই এক্স। ঠিক আছে, y প্লাস 3 বাই এক্স। যাই হোক, এখানে কি বলেছে, এই দুটো আর্গুমেন্ট সমান, মানে এই থিটা আর ফাই সমান, থিটা আর ফাই সমান মানে এই ট্যান থিটা, এটা ফাই যাই থিটা হয়, এটাও ট্যান থিটা হয়, মানে দুটোই ট্যান থিটা, মানে কি হবে y বাই x-1 ইকুয়াল টু y প্লাস 3 বাই এক্স, সিম্পল। ওকে, মানে এক্স ওয়াই ইকুয়াল টু, কোনাকুনি গুণ হচ্ছে, এক্স ওয়াই প্লাস 3x, ওকে এক্স দিয়ে গুণ হচ্ছে, এক্স ওয়াই প্লাস 3x মাইনাস ওয়াই মাইনাস 3, তাহলে এক্স ওয়াই বোথ সাইড ক্যান্সেল করে দিলাম, ঠিক করেছি, এক্স ওয়াই প্লাস 3x মাইনাস ওয়াই, একটা ওয়াই বেশি হয়ে গিয়েছে, -3। তো যাই হোক, কি হচ্ছে 3x মাইনাস ওয়াই ইকুয়াল টু 3, তাহলে একটু গুছিয়ে লিখলে 3x মাইনাস 3 ইকুয়াল টু ওয়াই, তার মানে 3 ইন্টু এক্স মাইনাস 1 ইকুয়াল টু ওয়াই। ওকে, 3 ইন্টু এক্স মাইনাস 1 ইকুয়াল টু ওয়াই, এই অপশনটা। ওকে, নেক্সট একটু ট্রাই করো।
ওকে, পরেরটা বলছে জটিল সংখ্যা এইগুলো কিসের শীর্ষবিন্দু, এগুলো বার করতে হবে, ঠিক আছে। সিম্পল এটা কোঅর্ডিনেট জিওমেট্রির মতো, স্থানাঙ্ক জ্যামিতির মতো করো। ওকে, তো একবার ট্রাই করো। আমি এগুলো ডিলিট করে দিই। ওকে, তো যাই হোক, এটা কি বলছে, তিনটি বিন্দু বলেছে। একটা হচ্ছে Z1 বললাম, Z1টা কত, 1+2i, বিন্দু হিসাবে লিখলে 1, 2। Z2টা কি বলেছে, বিন্দু হিসাবে লিখছি 2+3i, মানে 2, 3। আর Z3টা কি বলেছে, 3+4i, মানে 3, 4। তিনটে বিন্দু কিসের শীর্ষবিন্দু হবে? প্রথম কথা, সমবাহু ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, তারপরে সমদ্বিবাহু, কোনোটি নয়। ওকে, তো এই পয়েন্টটাকে আমি নাম দিলাম, সব একটা একটা বিন্দু, এই বিন্দুটাকে নাম দিলাম এ, এই বিন্দুটাকে নাম দিলাম বি, এই বিন্দুটাকে নাম দিলাম সি। ঠিক আছে, তাহলে এ বি এর দৈর্ঘ্য কি হবে? এ বি এর দৈর্ঘ্য √, আমাদের বলো সিম্পল, 2 - 1 মানে 1, তার স্কোয়ার মানে 1, প্লাস এটা 3 - 2 মানে 1, তার স্কোয়ার করলে 1, মানে √2। বিসি এর দৈর্ঘ্য কি হবে? √, 3 - 2 মানে 1, 4 - 3 মানে আবার 1, স্কোয়ার করলে সব 1 মানে √2। আর এসি এর দৈর্ঘ্য কি হবে? এসি এর দৈর্ঘ্য √, 3 - 1 মানে 2, স্কোয়ার করলে 4, প্লাস 4 - 2 মানে 4। ওকে, মানে এটা হচ্ছে 4, মানে এটা √8 মানে 2√2। ওকে, তাহলে বলো, এই যে তিনটি বিন্দু, তাহলে এটা কি ধরনের ত্রিভুজের উপরে থাকবে এটা? ওকে, তো তোমাদের একটু মনে হতে পারে যে একটা ত্রিভুজ এবিসি, যার এবিটাও √2, আবার তোমাদের বিসিটাও √2, আর এটা তো √2। তো এরকম কি মনে হতে পারে যে আহ, মানে মনে হবে, এটা স্বাভাবিক, যে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, কারণ দুটো বাহু, এই দুটো বাহু সমান। কিন্তু একটা ঘটনা দেখো, এই দুটো যোগ করে এইটা পাচ্ছি। ত্রিভুজে কি কখনো এটা হওয়া সম্ভব? ত্রিভুজে যে কেউ দুটো বাহু যোগ করলে সেটা অন্য বাহুটার থেকে বড় হয়, কিন্তু এই দুটো যোগ করে তাকে সমান হয়ে যায়, তার মানে অ্যাকচুয়ালি এটা ত্রিভুজ তৈরি হচ্ছে না, তার মানে এটা একটা সরল রেখা তৈরি হবে। ঠিক আছে, ঠিক আছে, এটা একটা সরল রেখা তৈরি হবে। যখন এবি প্লাস বিসি করলে এসি হয়ে যাচ্ছে, তখন কি হবে মাথায় রাখবে, এটা একটা সরল রেখা হয়ে যাবে, মানে বিন্দু তিনটে একটি সরল রেখায় থাকবে, মানে কোনো ত্রিভুজের উপরে থাকবে না বিন্দু তিনটে। ওকে, এটা কি হবে? একটা সরল রেখা, স্ট্রেট লাইন। ওকে, তো যাই হোক, এটাও কিন্তু বেশ ভালো ছিল। ওকে, তো নেক্সট দেখা যাক কি আছে। এটা ছিল 25 দাগ। তো আজকে আমরা মেনলি কনভেনশনাল এমসিকিউ গুলোই করছি, মানে আর এই 30 দাগ পর্যন্ত করবো। নেক্সট ভিডিওতে আমরা আহ, এই যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস গুলো আছে ওগুলো করবো। ঠিক আছে, আজকে এই পর্যন্তই করবো। এই 5টা কোশ্চেন লাস্ট। ওকে, তো
ওয়ান আর ওমেগা কি বলছি, একের কাল্পনিক ঘনমূল। মানে ওমেগা সম্পর্কে কি কি মনে রাখতে বলেছি আমি? প্রথম কথা, ওমেগা কিউব ইকুয়াল টু 1 হয়। আর সেকেন্ডলি, ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা প্লাস 1 ইকুয়াল টু 0 হয়। ওকে, তো এইটাকে মাথায় রেখে এটাকে ক্যালকুলেট করবো আমরা। কি বলছে, 3 + ওমেগা প্লাস 3 ওমেগা স্কোয়ার হোল টু দি পাওয়ার 4। তো বলো, এটাকে লিখছি, কি লিখবো, এই 3 আর এই 3 ওমেগা, এই দুটো থেকে 3 কমন নাও, মানে 1 + ওমেগা স্কোয়ার প্লাস এই ওমেগাটা লিখে। এবারে বলো, আমরা কি জানি, 1 + ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 0। মানে ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা প্লাস 1 ইকুয়াল, মানে এখান থেকে আমি বলতে পারি এই ওমেগা স্কোয়ার প্লাস 1 বা 1 + ওমেগা স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ওমেগা। ওকে, তাহলে এটা জায়গায় বসিয়ে দিই। তাহলে কি হবে, এটা 3 × - ওমেগা, মানে -3 ওমেগা প্লাস ওমেগা। আচ্ছা, হোল টু দি পাওয়ার 4 ছিল, হোল টু দি পাওয়ার 4, মানে -2 ওমেগা হোল টু দি পাওয়ার 4, মানে -2 টু দি পাওয়ার 4 ইন্টু ওমেগা টু দি পাওয়ার 4। ওকে, -2 টু দি পাওয়ার 4 মানে 16 ইন্টু ওমেগা টু দি পাওয়ার 4 মানে ওমেগা। কি বলে, 3 দিয়ে ভাগ করে ভাগশেষ লিখবো। ওমেগার ক্ষেত্রে 3 দিয়ে ভাগ করে ভাগশেষটা লিখবো। 3 দিয়ে ভাগ করলে 4কে কি ভাগশেষ 1 হবে, মানে ওমেগা। আর আই থাকলে তখন বলি 4 দিয়ে ভাগ করে ভাগশেষ লিখবো, তো এটা কিন্তু কি হবে, 16 ওমেগা। ওকে, ওকে, তো নেক্সট কি বলছে, এ একটা জটিল রাশি দিয়েছে, এর আর্গুমেন্ট বার করবো আমরা। ওকে, তো একবার ট্রাই করো, তার মধ্যে এটা মুছে দিই। ওকে, তো সেকেন্ডটা তাহলে করা যাক। এটা কি আছে বলো, জেড ইকুয়াল টু কস থিটা প্লাস আই সাইন থিটা বাই কস থিটা মাইনাস আই সাইন থিটা। ওকে, তো এটা কি হচ্ছে, কস থিটা প্লাস আই সাইন থিটা বাই হচ্ছে গিয়ে কস, এরকম লিখতে পারি কি, দেখো তো, মাইনাস থিটা প্লাস আই সাইন মাইনাস থিটা। বল, কসের ভিতরে মাইনাস থিটা দিয়েছি, মানে কস থিটাই থাকবে, মানে এটার সাথে সেম লিখেছি। এই এই মাইনাসটা আমি সাইনের ভিতরে নিয়ে যেতে পারি। ওকে, তাহলে দেখো অ্যাকচুয়ালি একই লিখেছি। এবারে আমি বলেছিলাম, খেয়াল করো আগের দিন, যে কি হবে, কস থিটা 1 প্লাস আই সাইন থিটা 1, যদি না বলে থাকি সবাই লিখে নেবে এটা। আমি গুণেরটা বলেছিলাম, ভাগেরটা মনে হয় বলে দিয়েছিলাম। তো কস থিটা 2 প্লাস আই সাইন থিটা 2, এরকম যদি থাকে সেটাকে আমরা কি লিখবো, কস, সিম্পলি এই থিটা 1 আর থিটা 2 যোগ হয়ে যাবে, 1 + থিটা 2 প্লাস আই সাইন থিটা 1 প্লাস। প্রমাণ সিম্পল, ঠিক আছে, প্রমাণ তুমি সিম্পল কি করবে, উপর নিচে, মানে এখানে উপর নিচে নিচেরটার কনজুগেট দিয়ে গুণ করবে, নিয়ে ত্রিকোণমিতির একটু সূত্র টুত্র দিলে এটা চলে আসবে। ওকে, তো যাই হোক, প্রমাণের দিকে যাচ্ছি না, তো এটা কিন্তু মাথায় রাখবে। তো এই অনুযায়ী থিটা 1 মানে এখানে থিটাই আছে, নিচে থিটা 2 মানে মাইনাস থিটা আছে, মানে কি হবে, কস থিটা মাইনাস মাইনাস থিটা। ওকে, সরি সরি, এগুলো মাইনাস হবে, গুণ থাকলে প্লাস হয়, এগুলো মাইনাস হবে, ভাগ থাকলে মাইনাস। ওকে, তাহলে কস থিটা 1 মাইনাস থিটা 2, মানে থিটা মাইনাস মাইনাস থিটা, মানে মাঝে আছে প্লাস হয়ে যাবে, 2 থিটা হয়ে যাবে। ওকে, প্লাস আই সাইন সেম 2 থিটা। ওকে, তাহলে বলো, যে যে জটিল রাশিটা আছে তার আর্গুমেন্ট তাহলে কি হবে, 2 থিটা। ওকে, তাহলে আর্গুমেন্ট অফ জেড ইকুয়াল টু 2 থিটা। এখন বলো, এখানে কিন্তু প্রিন্সিপাল আর্গুমেন্টের কথা বলছে, এখন 2 থিটা এটা কেমন হচ্ছে,
টু থিটাটা কি আদৌ প্রিন্সিপাল আর্গুমেন্ট হতে পারবে সে সম্পর্কে আমাদের আবার যাচাই করতে হবে একটু। তো তার জন্য আমি এটা মুছে দিচ্ছি, এটা সবাই পজ করে লিখে নেবে। ওকে, তো বলো থিটা মানে আমাদের ভেরি ইম্পর্টেন্ট একটা আর কি জিনিস দিয়ে দিয়েছে, রিলেশন একটা দিয়ে দিয়েছে, π/4 লেস দেন থিটা লেস দেন π/2। ওকে, টু থিটা মানে কি সবার সাথে 2 গুণ করে দাও, 2 × π/4 মানে π/2 লেস দেন টু থিটা লেস দেন পাই, মানে টু থিটার ভ্যালুটা π/2 আর পায়ের মধ্যে আছে। তার মানে কি অবভিয়াসলি এটা প্রিন্সিপাল ভ্যালু নিতে পারবো আমি। প্রিন্সিপাল মানে -π থেকে +π এর মধ্যে থাকতে হবে। তো π/2 থেকে পাই মানে সিম্পল -π থেকে +π এর মধ্যে আছে, মানে -π থেকে তো বড় π/2। ওকে, তাহলে -π থেকে +π এর মধ্যে আছে, তাহলে এখানে কি হবে আমাদের সিম্পলি টু থিটা। নেক্সট দেখো, একের অবাস্তব বা কাল্পনিক ঘনমূল বলে দিয়েছে ওমেগা। তো ওমেগা সম্পর্কে দুটো রিলেশন আমরা জানি। এবারে কি বলছে, আর্গুমেন্ট অফ আই ওমেগা প্লাস আর্গুমেন্ট অফ আই ওমেগা স্কোয়ার, এটা কি হবে? ওকে, না এটাকে ডিলিট করে দিই। আঠাশ হবে। ওকে, আর্গুমেন্ট অফ আই ওমেগা প্লাস আর্গুমেন্ট অফ আই ওমেগা স্কোয়ার। ওকে, তো যাই হোক, ওকে, তো এটাকে যদি আমি লিখি যে আর্গুমেন্ট অফ আই ওমেগা ইন্টু আই ওমেগা স্কোয়ার, মানে আর্গুমেন্ট অফ z1 ইন্টু z2 ইকুয়াল টু আর্গুমেন্ট z1 প্লাস আর্গুমেন্ট z2। আপাতত ধরে নিলাম আমি যে এই আর্গুমেন্ট অফ আই ওমেগা প্লাস আর্গুমেন্ট অফ আই ওমেগা স্কোয়ার এটার ভ্যালু আমাদের -π থেকে +π এর মধ্যে আছে। যদি হয় তবে এটা লিখতে পারবো আমি। তাহলে এটা কি হচ্ছে, আর্গুমেন্ট অফ আই ইন্টু আই স্কোয়ার ইন্টু ওমেগা কিউব, আর্গুমেন্ট অফ আই স্কোয়ার মানে -1 ইন্টু ওমেগা কিউব মানে 1, মানে আর্গুমেন্ট অফ -1 আর আর্গুমেন্ট অফ -1 মানে কি হবে বলো, সিম্পল মানে -1 মানে জটিল সংখ্যাটা কি, -1 + 0i, মানে এইখানটায় থাকবে অ্যাঙ্গেলটা কত, পাই। ওকে, তো এই অনুযায়ী দেখতে গেলে আমাদের এই অপশানটা। অথবা আরেকটা কি করতে পারি, যদি এটা এই রেঞ্জের মধ্যে না থাকে তাহলে আমরা কিন্তু এই যুক্তি খাটাতে পারবো না। ওকে, এখন এটা যে এই রেঞ্জেই থাকবে, মানে এটা তো একটা পার্টিকুলার ভ্যালু আই ওমেগা প্লাস আই ওমেগা, আমরা জানি না, এখনো ক্যালকুলেট করিনি এটা এই রেঞ্জে থাকবে কি থাকবে না। তো যাই হোক, আহ, এটা আলাদাভাবেও করা যায়। কেমন, ওমেগায় সিম্পল ভ্যালু নাও, ঠিক আছে, ওমেগায় সিম্পল যদি ভ্যালু নেই সেটা কি হবে, যে কোনো একটা নিয়ে নাও, মানে -1 প্লাস I√3/2। ওকে, তাহলে ওমেগা স্কোয়ার হয়ে যাবে কি হবে, -1 মাইনাস I√3/2। ওকে, তাহলে আই ওমেগা আর এটা আই ওমেগা স্কোয়ার, এটার আর্গুমেন্ট কি হবে, আচ্ছা আই ওমেগা মানে এখানে আই গুণ হবে একটা, এখানে আই ওমেগা এখানে একটা আই গুণ হবে, এখানে আই গুণ হলে কি হবে, আচ্ছা এটা আমি একটু মুছে দিই। এটা আশা করি বুঝতে পেরেছি, এটা ভেরি সিম্পল। যদি এই রেঞ্জের মধ্যে থাকে, আমি তো ক্যালকুলেট করিনি, যদি এই রেঞ্জের থেকে থাকলে তো ভালোই হলো, ঠিক আছে, আমি এখনো ক্যালকুলেট করিনি আছে কি নেই। যদি থাকে তাহলে সিম্পলি আমাদের পাই হয়ে যাচ্ছে, ওটা হয়ে যাবে অঙ্ক। ওকে,
ওকে, তাহলে এখানে আই দিয়ে গুণ করলে কি হবে, মাইনাস আই প্লাস এখানে কি হবে আই স্কোয়ার মানে মাইনাস ওয়ান হয়ে যাবে √3/2। তাহলে কি হচ্ছে -√3/2 মাইনাস আই ইন্টু 1/2। ওকে, এখানে আই দিয়ে গুণ করলে এটা কি হবে মাইনাস আই, আর এটা প্লাস দেখবে √3/2 হয়ে যাচ্ছে। তাহলে √3/2 মাইনাস আই ইন্টু 1/2। ওকে, তাহলে এটার আর্গুমেন্ট বার করবে, এটার আর্গুমেন্ট কত হচ্ছে, এটার আর্গুমেন্ট কত হচ্ছে, ঠিক আছে, নিয়ে দুটো যোগ করে দেবে। আশা করছি সেটাও পাই হবে। ওকে, তো বার করা যাক এটা আর্গুমেন্ট কি হবে। এটা y/x করলে এটা 1/2 বাই হচ্ছে -√3/2, তার মানে হচ্ছে কি 1/√3। আর এটা থাকবে থার্ড কোয়াড্রেন্টে, থার্ড কোয়াড্রেন্টে √3 মানে আমাদের 1/√3 30° নিতে হবে, অ্যাঙ্গেলটা 30°, ঠিক আছে। তার মানে এটা কি হবে, এর আর্গুমেন্টটা কি হয়ে যায় -π প্লাস π/6, থার্ড কোয়াড্রেন্ট, ঠিক আছে। থার্ড কোয়াড্রেন্টে কি করতে হয়, -π প্লাস tan mod y/x, ঠিক আছে, tan ইনভার্স y/x মানে mod y/x মানে কত আসছে এখানে 1/√3। ওকে, মানে π/6 30°। আচ্ছা, এখানে একইভাবে আর্গুমেন্ট কি আসবে, এগুলো কিন্তু আর্গুমেন্ট লিখছি আমি, ওকে। এখানে একইভাবে আর্গুমেন্ট আসবে, এটা যাচ্ছে কোন কোয়াড্রেন্টে, প্লাস মাইনাস মানে ফোর্থ কোয়াড্রেন্টে। ওকে, মানে এটা কি হবে মাইনাস আমাদের π/6। ওকে, এই দুটো আমরা যোগ করি তাহলে কি হচ্ছে, অ্যাকচুয়ালি এটা হচ্ছে -π। ওকে, তো -π হলে আমরা একটা কি করবো, 2π এখানে অ্যাড করে নেবো। এই দুটো অ্যাকচুয়ালি যোগ করলে কত হচ্ছে, এই দুটো আমরা যোগ করি হচ্ছে অ্যাকচুয়ালি -π, যোগ আছে এখানে, অ্যাকচুয়ালি হচ্ছে কত -π, এই দুটো যোগ করলে। তো যদি -π হয়ে যায় মানে এই রেঞ্জের মধ্যে থাকছে না, এর থেকে আরো কম হয়ে যাচ্ছে -π, সেক্ষেত্রে আমরা কি করি, এর সাথে 2π অ্যাড করে নিই, মানে -π প্লাস 2π মানে পাই হবে আনসার, ঠিক আছে। তো পাই হয়ে গেল। নেক্সট দেখো 29 দাগ, আশা করি এটা বুঝতে পেরেছো। ওকে, না বুঝতে পারলে অবশ্যই জানাবে কমেন্টে। তো এটা কিন্তু এই সেকেন্ড মেথডটা করা আমার মতে বলে ভালো হবে, কারণ ওটা কিন্তু ডাইরেক্টলি ওরকম বলা যাচ্ছে না। যাই হোক, পরের প্রশ্নটা দেখা যাক। এটা কি বলছে, -8 to the power 1/3। আচ্ছা, এটা লিখতে পারি -1 to the power 1/3 ইন্টু 2 to the power 1/3, এই সরি 8 to the power 1/3। 8 to the power 1/3 মানে সিম্পল 2। এবারে এই যে -1 to the power 1/3, এটার জন্য আমরা কি দেখছি, সেটা সেটা কি করা যায় দেখো, এখানে তাহলে সেটা গুণ হবে। ওকে, তো আমি ধরে নিলাম -1/3 মানে এক্স, এক্স ইকুয়াল টু বা জেড ধরি, জেড ইকুয়াল টু -1 to the power 1/3। তার মানে এখান থেকে বলো আহ, মানে 8 to the power 1/3, এখান থেকে বাস্তব মানটা নিলাম, এটার আমরা অবাস্তব মানগুলো নেবো। ওকে, বাস্তব অবাস্তব সব নেবো, তাহলে হয়ে যাবে। ওকে, তো যাই হোক, এটা কি হচ্ছে z³ = -1, তার মানে z³ + 1 = 0। ওকে, তার মানে z+1 ইন্টু z² - z+1 = 0। মানে একটা কি পাবো আমি, z = -1 পাবো, আর এখান থেকে কি পাবো, z =
দুটো জিনিস পাবো, একটা হচ্ছে গিয়ে এখানে কি হবে, মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস ফোর, মাইনাস বি মানে মাইনাস বি এর মান -1, মাইনাস বি মানে +1, ঠিক আছে। আগে যেটা করছিলাম সেটা কিন্তু এক্স কিউব ইকুয়াল টু -1 না 1 ছিল, এখানে এক্স -1, সেই জন্য কিন্তু এখানে আমাদের 1 এর আগে মাইনাস নেই, √3i/2, ওকে। আর একটা কি পাবো, 1 -√3i/2, ওকে। তো বলো, তাহলে জেডের তিনটে মান পেয়েছি, একটা -1, একটা এটা আর একটা এটা। তাহলে এর মানগুলোকে 2 গুণ হয়ে যাবে এখানে সব, তাই না? 2 যদি গুণ হয়ে যায়, তাহলে বলো তো আমি যদি এই মানটা নিই, মানে এর মান কি হবে, একবার গুণ হবে 2 ইন্টু -1, একটা কি হবে 2 ইন্টু 1 প্লাস i√3/2, মানে এই 8 টু দি পাওয়ার এর জন্য 2, সেটা সবার সাথে থাকবে, এখন তিনটে মান পাবো। আর একটা 2 ইন্টু 1 মাইনাস i√3/2, ওকে, এই তিনটে মান পাবো। তো এখান থেকে প্রথমটা তো -2 পাবো, সেটা অপশানে আছে কি, -2 অপশানে নেই। এখানে 2 2 কেটে গিয়ে i1 প্লাস i√3, সেটা অপশানে, জাস্ট আ মিনিট, তো এখানে এইটা যদি আমরা দেখি, এটা 2 2 কেটে গিয়ে এটা কি আসছে না, 1 প্লাস i√3, ওকে, 1 প্লাস i√3। তো এখানে বাকি অপশানগুলো নিচে 2 থাকছে, 2 তো এখানে থাকবে না, একটা 2 2 সব কেটে যাবে, এখানেও কেটে যাবে, 1 মাইনাস i√3 বা 1 প্লাস i√3, অ্যাকচুয়ালি দুটো মান পাবো এখান থেকে, 1 মাইনাস i√3, তাহলে 1 প্লাস মাইনাস i√3। তো এখানে -1টা আই থিঙ্ক হবে না, এই অপশানটাই হবে, কিন্তু এখানে সম্ভবত প্রিন্টিং মিস্টেক হবে একটু, 1 প্লাস i√3 মানে এখান থেকে একটা মান পেলাম, ওকে, সম্ভবত এখানে একটু প্রিন্টিং মিস্টেক আছে, ওকে, ওকে। তো লাস্ট কি বলছে, আর্গুমেন্ট অফ জেড মাইনাস এ ইকুয়াল টু π/4, যেখানে একটি বাস্তব সংখ্যা, তাহলে আমাদের জেড যদি কোঅর্ডিনেট হিসাবে ধরি, তাহলে কোন বক্রের উপরে আছে, সরলরেখা, বৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত, কি যা দিয়েছে, ঠিক আছে, তো দেখতে হবে। তো এটা আমি মুছলাম, ভিডিওটা পজ করে একবার আরেকবার দেখে নেবে তোমরা। জাস্ট মিনিট, তো তোমরা একবার ট্রাই করো ওটা। যাই হোক, কি বলেছি, আর্গুমেন্ট অফ জেড মাইনাস, জেড ইকুয়াল ধরে নাম এক্স প্লাস আই ওয়াই, তাই জেড মাইনাস এ ইকুয়াল টু কী হবে, এটা বাস্তব সংখ্যা, ঠিক আছে, মানে এক্স মাইনাস এ বাস্তবের সাথে নিচ্ছি এটা, প্লাস আই ওয়াই, ওকে। তাহলে আহ, এর আর্গুমেন্টটা কি হবে, এর আর্গুমেন্ট হচ্ছে গিয়ে আমাদের আহ, এর আর্গুমেন্ট হচ্ছে π/4, ওকে। তাহলে tan π/4 ইকুয়াল টু কি হবে, আর্গুমেন্ট যে সেটা হয় যায় tan থিটা ইকুয়াল টু y/x, মানে y/x মাইনাস এ, এখানে π/4 বলেছে, এখন এটা মানে কি 1, তাহলে 1 ইকুয়াল টু y/x মাইনাস এ, তাহলে x মাইনাস এ ইকুয়াল টু y, তার মানে x মাইনাস ওয়াই ইকুয়াল টু এ, এটা সিম্পলি একটা সরল রেখা, ঠিক আছে, এটা তোমাদের স্থানাঙ্ক জ্যামিতিতে আছে, সেকেন্ড সেমিস্টারে আছে, ওকে। তো এটা অ্যাকচুয়ালি একটা সরল রেখা, ঠিক আছে, জানো আশা করি তোমরা ক্লাস, নিচের ক্লাসে করেছো, ক্লাস 9 10-এর দিকে হয়তো কিছু গ্রাফ আঁকতে হতো, এরকম ধরনের সমীকরণ দেওয়া থাকতো, দেখতে সবসময় একটা করে সরল রেখা হচ্ছে। তো এক্স আর ওয়াই দিয়ে যে কোনো 1 ডিগ্রি ইকুয়েশন, মানে স্কোয়ার টেস্কোয়ার যদি না থাকে, ঠিক আছে, সেক্ষেত্রে সেটা সরল রেখাই হয়, ওকে। তো এখানে এইগুলোই ছিল।
তো নেক্সট দিন আমরা এখান থেকে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস প্রশ্নগুলো আছে সেগুলো করব। তো আজকে এই পর্যন্তই। তো ভিডিওটা বুঝতে পারলে, তোমরা যদি অঙ্কগুলো বুঝতে পারো, অবশ্যই সাবস্ক্রাইব করবে, চ্যানেলটা শেয়ার করবে বন্ধুদের সাথে। তো টাটা দেন, পরের ভিডিওতে দেখা হচ্ছে।